corners of our country, Reliance Industries Limited presents Real Heroes, a CNN IBN initiative. সালটা 2008। CNN IBN এর রিয়েল হিরোজ অ্যাওয়ার্ডের মঞ্চে 42 বছরের এক যুবক পুরস্কার নেওয়ার পরে মঞ্চে দাঁড়িয়ে স্বাধীনতা সংগ্রামীদের সম্মান জানিয়ে বললেন, इस देश के लिए अब जान नहीं जिंदगी देने की जरूरत है। जहां एक तरफ मैं सलाम करता हूं उन लोगों को जिन्होंने देश के लिए जान दिया, मगर इस 21वीं सदी में मेरा ख्याल है कि देश के लिए जान देने की नहीं, जिंदगी देने की जरूरत है। কথাটার মানে সত্যিই গভীর। এখন রক্ত নয়, দেশ বরং চায় মানুষ তার সমগ্র জীবন দেশের কাজে নিয়োজিত করুক। অনুষ্ঠানে উপস্থিত চলচ্চিত্র সংলাপের কিংবদন্তি শব্দ জাদুকর জাভেদ আখতার স্বয়ং মুগ্ধ হয়েছিলেন জান আর জিন্দেগির সেই ব্যাখ্যায়। সেই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বলিউডের দ্য পারফেকশনিস্ট আমির খান। মুগ্ধ আমির দীর্ঘক্ষণ কথা বললেন সেই পাহাড়ি যুবকের সাথে, যার নাম সোনাম ওয়াংচুক। সোনাম পুরস্কার মঞ্চ থেকে বললেন, এপারে লাদাখ আর ওপারে পাকিস্তান, মাঝখানে এক টুকরো বরফের ভূমি সিয়াচেন। এই নিয়ে দুই সীমান্তে এত লড়াই, এত বিবাদ, রোজ 5 থেকে 7 কোটি টাকা খরচ হচ্ছে। অথচ এই পরিমাণ টাকা যদি এই দুই স্থানে শিক্ষা খাতে ঢালা হতো, কি চমৎকার পরিবর্তনই না আমরা দেখতে পেতাম। শিক্ষার চেয়ে বড় সুরক্ষা আর কি হতে পারে। এটা নিয়ে একটা সিনেমা বানানোর আর্জিও জানালেন আমিরের কাছে। আমির মনোযোগ দিয়ে সব শুনলেন, আগ্রহ ভরে সোনামের উপর নির্মিত মিনিট 3 ডকুমেন্টারিও দেখলেন, যেটি সেদিন প্রদর্শিত হয়েছিল রিয়েল হিরোজের অ্যাওয়ার্ড মঞ্চে। তারপর হঠাৎ 2009 সালের ডিসেম্বর নাগাদ সোনাম যখন হায়ার স্টাডিজের জন্য ফ্রান্সে, তখন সাংবাদিক শুভানুধ্যায়ীদের কাছ থেকে লাগাতার ফোন আর মেইলে জানতে পারেন যে তাকে নিয়ে আর তার তৈরি সেকমল স্কুল নিয়ে রাজকুমার হিরানি বানিয়েছেন সিনেমা, যার নাম 3 ইডিয়টস, আর যার মুখ্য ভূমিকায় আমির খান। নির্মাতা পক্ষ থেকে কোনো ফোন কল বা মেল কিন্তু আসেনি সোনামের কাছে। 2012 সালে এই বিষয়ে প্রথম মুখ খুললেন তিনি। জানালেন, হ্যাঁ, আমির খানের সাথে একদিন কথা হয়েছিল বটে, তবে এর বাইরে সিনেমার ব্যাপারে তিনি কিছুই জানেন না। এমনকি এটি তার জীবনকে আশ্রয় করে বানানো কিনা সে প্রশ্নেও তার বিন্দুমাত্র উৎসাহ নেই। তার জীবন নিয়ে নির্মিত হয়েছে 3 ইডিয়টস, এমনটা মনে না করলেও সিনেমার মুখ্য চরিত্র ফুংসুক ওয়াংরু যে কিছুটা হলেও তার দ্বারা প্রভাবিত, এটা মানেন তিনি। সাথে এটাও আক্ষেপের সুরে বলেন, কোনো একটি অর্জন তখনই স্বীকৃত হবে যখন একটা সিনেমা তৈরি হবে সেটির উপর। ভারতীয়দের এহেন মানসিকতার নিরসন হোক, এটাই চান তিনি। যে 3 ইডিয়টস নিয়ে আপামর ভারতীয় আবেগ তাড়িত, সেই 3 ইডিয়টস সিনেমাটি মুখ্যত যার জীবনের দ্বারা প্রভাবিত, সেই মানুষটির কি নিরুত্তাপ প্রতিক্রিয়া, তাই না? তারপরে কেটে গিয়েছে 14 বছর, একের পর এক পালক জুড়েছে তার মুকুটে, যার সবের সাথেই রয়েছে পরিবেশ বাঁচানোর আবিষ্কার। এই 14 বছরে তিনি মাঝে মাঝেই এসেছেন সংবাদের শিরোনামে, তবে আজ 1 মাস হলো তিনি হয়ে উঠেছেন এক বৃহৎ আন্দোলনের মুখ। সবে শেষ করেছেন 21 দিনের অনশন। কেন তার এই অনশন, কিভাবে হয়ে উঠলেন আন্দোলনের প্রাণকেন্দ্র, এসব নিয়েই সচেতনের আজকের ভিডিও। সাধারণ মানুষকে সচেতন করার এক প্রয়াস। তবে সবার আগে সোনামের জীবনের বেড়ে ওঠার গল্প সংক্ষেপে বলে নেওয়া যাক। 1966 সালের 1 সেপ্টেম্বর 3 ইডিয়টস সিনেমার শেষ দৃশ্যের সেই গাঢ় নীল হ্রদটির কাছেই জন্মেছিলেন সোনাম, লে জেলার উল্টোপকো গ্রামে। গ্রামে হাতে গোনা গোটা 5 পরিবারের বাস। স্কুল ছিল না,
তাই 9 বছর বয়স অবধি সোনামকে স্কুলে যেতে হয়নি। এটা নিয়ে অবশ্যই কোনো আক্ষেপ নেই সোনামের, বরং তিনি তার মা সেরিং ওয়াংমোর কাছ থেকে পরিবেশের যে পাঠ এই সময়ে হাতে কলমে পান তা তার মানসিক অবস্থানকে সারা জীবনের জন্য দিয়েছে এক মজবুত ভিত। এমনটাই মনে করেন সোনাম। 9 বছর বয়সে সোনামকে শ্রীনগরে নিয়ে যাওয়া হয় এবং শ্রীনগরের একটি স্কুলে ভর্তি করা হয়। তার বাবা সোনাম ওয়াংগিয়াল সেই সময়ে সরাসরি রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং পরবর্তী সময়ে রাজ্য সরকারের মন্ত্রীও হয়েছিলেন। শ্রীনগরের স্কুলে এসে সোনাম মানিয়ে নিতে পারলেন না প্রথম দিন থেকেই, কারণ স্কুলে যে হিন্দি ভাষায় পড়ানো হতো তার কিছুই বুঝতে পারত না ছোট্ট সোনাম। শিক্ষক শিক্ষিকা থেকে সহপাঠী কারো সাথে সেভাবে কথাই বলতে পারত না সে। এখানে বলে রাখা ভালো যে উপজাতি অধ্যুষিত এই অঞ্চলে এক এক উপজাতির ভাষা এক এক রকম। অচিরেই নির্বোধ, স্টুপিড, ডাম সহ নানা বিশেষণ জুটল তার নামের পাশে। এই মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে 1977 সালে মাত্র 11 বছর বয়সে একাই দিল্লিতে পালিয়ে গেলেন এবং বিশেষ কেন্দ্রীয় বিদ্যালয়ের স্কুলের অধ্যক্ষের কাছে নিজের অবস্থার কথা জানিয়ে সেই স্কুলে পড়ার সুযোগ করে নিলেন। এরপরে সুযোগ পেলেন শ্রীনগর এনআইটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার। বাবা পড়ার খরচ দিলেন না, কারণ ছেলে কথার অবাধ্য। বাবা চেয়েছিলেন ছেলে সিভিল নিয়ে ইঞ্জিনিয়ারিং করুক। নিজের পড়ার খরচ জোগাতে তখন থেকেই সোনাম শুরু করলেন ছাত্র পড়ানোর কাজ। খুব কাছ থেকে এবার দেখলেন নিজ প্রদেশে শিক্ষার অধোগতি। 10ম শ্রেণীর ম্যাট্রিক পরীক্ষায় প্রায় অধিকাংশ শিক্ষার্থী ফেল করছে আর অকালেই ঝরে যাচ্ছে। ফলে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় অংশগ্রহণের হার প্রায় শূন্যর কোঠায়। তিনি ভাবলেন আসলে শিক্ষার্থীরা নয়, ফেল করছে এখানকার অসামঞ্জস্যপূর্ণ শিক্ষা ব্যবস্থা, ফেল করছে তিব্বতীদের স্বাতন্ত্র্য অস্বীকার করে তাকে জোর করে হিন্দিতে শিক্ষা গেলানোর সরকারি প্রয়াস। তিনি নিজেও তো এর ভুক্তভোগী হয়েছেন কোনো এক সময়। কিছু একটা করার তাগিদ অনুভব করলেন তখন থেকেই। 1988 সালে এনআইটি শ্রীনগর থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে নিজের কেরিয়ার গড়ে তোলার ভাবনা থেকে সরে এসে সামগ্রিকভাবে সমাজের জন্য কিছু করবেন বলে স্থির করলেন। যেহেতু শিক্ষা ব্যবস্থার বেহাল অবস্থা ইতিমধ্যেই খুব কাছ থেকে দেখেছেন, তাই শিক্ষা পদ্ধতির আমূল পরিবর্তন কিভাবে করা যায় সেই কাজে নিজেকে নিয়োজিত করার সিদ্ধান্ত নিলেন। শুরু করলেন ফেল করা ছাত্রদের পড়ানো। নিজের সাথীদের নিয়ে গড়লেন স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ, সংক্ষেপে সেকমল। অচিরেই স্কুল তৈরি হলো। স্কুলের বৈশিষ্ট্য ছিল এটাই যে শুধুমাত্র ফেল করা ছাত্রছাত্রীরাই সেখানে ভর্তি হতে পারত। মুভমেন্ট নয় তো আর কি বলবেন একে। এই উদ্যোগে পাশে পেলেন সরকার ও স্থানীয় জনগণকে। মিলিত প্রজেক্টের নাম দেওয়া হলো অপারেশন নিউ হোপ। গড়ে উঠল দারুণ এক সামাজিক আন্দোলন। বাবা মাকে সচেতন করা, বিজ্ঞান বিষয়ে সচেতন হওয়া, বই পড়া, বই পড়তে উৎসাহী করা, পড়াশোনায় উৎসাহী করা ইত্যাদি নিয়ে ক্যাম্পেইন করলেন তারা। নিউ হোপ নামটি যে কতটা সার্থক সেটি জানা গেল অল্প দিনেই। 1996 সালে লাদাখে পাশের হার 5% থেকে 2014-15 সালে গিয়ে ঠেকল 75%। সোনামের বিদ্যালয়টি সম্পর্কে দারুণ কয়েকটি তথ্য জানিয়ে রাখি। এখানে ভর্তির জন্য আপনাকে ম্যাট্রিকে ফেল হতে হবে, আর পাশ হয়েও যদি আবেদন করেন তবে থাকবেন ওয়েটিং লিস্টে। বিদ্যালয়ের কক্ষগুলি মাটির তৈরি। লাদাখের যে এলাকায় বিদ্যালয়টি অবস্থিত সেখানে বিদ্যুৎ, গ্যাস ইত্যাদি কোনো পরিষেবা নেই। সৌরশক্তিতে নির্ভরশীল স্কুল ক্যাম্পাস।
বাইরে -15 থেকে -20 তাপেও +15 থেকে 20 থাকে ক্যাম্পাসের অন্দরমহল। ফ্রান্সের আর্থ আর্কিটেকচারাল সম্মেলনে 2016 সালে সেরা স্থাপত্যের জন্য আন্তর্জাতিক টেরা অ্যাওয়ার্ড জিতে নিয়েছে সেকমল স্কুল। লাদাখের শিক্ষামন্ত্রী সেওয়াং রিগজিং, দেশ বিদেশে পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা তানজিন দোরজাই ও অল উইমেন্স ট্রাভেল কোর প্রতিষ্ঠাতা উদ্যোক্তা ও ভারতে নারীদের সর্বোচ্চ বেসামরিক নারী শক্তি পুরস্কারপ্রাপ্ত থিনলাস কোরল এই সেকমলেরই শিক্ষার্থী। আর হ্যাঁ, জেনে রাখুন, এরা প্রত্যেকেই 3 থেকে 5 বার করে ম্যাট্রিক ফেল করেছিলেন। বরফ ব্যবহার করে স্কুলের পাশেই বানিয়েছেন আইস হকির মাঠ। 2016 সালে এখানকার দলটি ভারতের জাতীয় মহিলা দল হিসাবে তাইওয়ানে অনুষ্ঠিত এশিয়ান চ্যালেঞ্জ কাপে অংশ নিয়েছে। লাদাখের সর্বপ্রথম প্রিন্ট ম্যাগাজিন লাদাখস মেলং, তার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন সোনাম 1993 থেকে 2005 সাল পর্যন্ত। 2001 সালে জম্মু ও কাশ্মীর সরকারের লাদাখ পার্বত্য এলাকার শিক্ষা মন্ত্রণালয়ে যোগ দিয়ে লাদাখের শিক্ষা ও পর্যটনের লক্ষ্যমাত্রার উপর প্রণয়ন করেন লাদাখ 2025-এর রূপরেখা। 2013 প্রায় শেষের পথে তখন সোনাম ওয়াংচুকের সবচেয়ে যুগান্তকারী আবিষ্কারের অধ্যায় এলো। শীতে লাদাখের জমাট বাঁধা বরফগুলোই গ্রীষ্মে গলে গিয়ে কৃষকদের চাষাবাদের জলের যোগান দেয়। কিন্তু সেই বরফ গলতে গলতে পেরিয়ে যায় জুন জুলাই মাস, বন্যাও হয় তাতে। তার আগে কৃষিকাজের মূল 2 মাস এপ্রিল মে জুড়ে তৈরি হয় তীব্র জলের সংকট। এই সংকট মাথায় রেখে সোনাম ভাবলেন নতুন কিছু করার। বিজ্ঞানের অত্যন্ত সাধারণ একটি পদ্ধতিকে কাজে লাগিয়ে কোনো বিদ্যুৎ ছাড়াই গ্র্যাভিটেশন শক্তি ব্যবহার করে 2014 শুরুতে বানালেন বরফ স্তূপা। সালে তৈরি করলেন 64 ফুটের স্তূপা। 2016 সালে তিনি নিলেন আরো বড় পদক্ষেপ। কৃষির চেয়েও বৃহৎ কর্মপরিকল্পনার অংশ হিসেবে বরফ স্তূপার প্রযুক্তিকেই কাজে লাগাতে চাইলেন সোনাম। কৃত্রিম বনায়নের কায়দায় কৃত্রিম হিমবাহ প্রস্তুতকরণ। এরই মাঝে সিকিম সরকারের ডাকে অনাকাঙ্ক্ষিত হ্রদ সমস্যা মিটিয়ে এসেছেন সোনাম। বিশ্বজুড়ে উষ্ণায়নের যুগে যেখানে বিশ্ব মোরেলরা কার্বন নিঃসরণ বাড়িয়ে হিমবাহ হত্যা করছেন, সেখানে সোনাম ওয়াংচুক হিমালয় এলাকাকে নতুন হিমবাহ উপহার দিলেন। সোনামের ডাক পড়ল সুইজারল্যান্ড সরকারের কাছ থেকে। সুইজারল্যান্ডের সেন্ট মরিটসে একই পদ্ধতিতে কৃত্রিম হিমবাহ তৈরি করেন পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ইঞ্জিনিয়ার সোনাম ওয়াংচুক। এসব করে 2016তেই ইউনেস্কোর সম্মানজনক আর্থ অ্যান্ড আর্কিটেকচার চেয়ারে ভূষিত হলেন সোনাম। এদিকে 2018 সালে সোনাম বরফ মোড়া হিমালয়ের কোলে হিমালয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভস নামে এক শিক্ষা প্রতিষ্ঠান চালু করেন। উদ্দেশ্য শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয়, হাতে কলমে ছাত্রছাত্রীদের জীবন ধারণের পাঠ শেখানো। লাদাখের পার্বত্য অঞ্চলে সমাজ সেবামূলক কাজের জন্য 2018তে রামান ম্যাগসেসাই পুরস্কার পেলেন সোনাম, যে পুরস্কারকে বলা হয় এশিয়ার নোবেল। লাদাখের হাড় ফুটো করা শীতে দেশের সৈনিকরা যাতে গরমে আরামে থাকতে পারে তার জন্য 2021 সালে বানালেন পরিবেশ বান্ধব ওয়ার্ম শেল্টার ফর সোলজার্স। কোনো প্রচলিত শক্তির ব্যবহার ছাড়াই তৈরি করলেন এই ওয়ার্ম শেল্টার। এরকম আরো অনেক উদ্ভাবন জড়িয়ে আছে সোনামের নামের সাথে। এই লোকটি অতি সম্প্রতি 21 দিন
একটি খাবারেরও দানা গ্রহণ না করে কিসের জন্য করলেন আন্দোলন, যা তিনি আগামী দিনেও করবেন বলে জানিয়ে রেখেছেন। এবার শোনাবো সোনামের জীবনের নতুন এই অধ্যায়ের কথা। 2019 সালে জম্মু কাশ্মীর থেকে যখন 370 ধারা তুলে নেওয়া হয়, তখন লে লাদাখ একটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে স্বীকৃতি পায়। খুশি হয়েছিলেন সেখানকার লোকজন, কারণ কাশ্মীর কেন্দ্রিক রাজনৈতিক দলগুলোর কাছে লাদাখের প্রয়োজন কখনো গুরুত্ব পায়নি। 2019 সালে মোদী সরকারের তরফে লাদাখবাসীদের আশ্বাস দেওয়া হয় যে অচিরেই লাদাখ অঞ্চলকে ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত করা হবে এবং লাদাখবাসীকেও নিজস্ব প্রতিনিধিত্বের সুবিধা দেওয়া হবে। সেই থেকে আজ 5 বছর অতিক্রান্ত। লাদাখের মানুষ সরল বিশ্বাসে এতদিন বিজেপির প্রতিনিধিদের হিল কাউন্সিল নির্বাচনে অথবা লোকসভায় নির্বাচিত করে এলেও এবারে সেই বিশ্বাসের বাঁধ ভেঙেছে। সোনম ওয়াংচুকের নেতৃত্বে লাদাখিরা অবিলম্বে ষষ্ঠ তফসিলে লাদাখকে অন্তর্ভুক্ত করার পাশাপাশি আরও 3টি দাবি নিয়ে শুরু করেছেন আন্দোলন। সেই দাবিগুলি হল, লাদাখ অঞ্চলকে পূর্ণ রাজ্যের মর্যাদা দিতে হবে, লাদাখের নিজস্ব পাবলিক সার্ভিস কমিশন তৈরি করতে হবে এবং লাদাখি মানুষের প্রতিনিধিত্বের জন্য অন্তত 2 জন সাংসদ বরাদ্দ করতে হবে। ভারতের যেসব রাজ্যে শিডিউল্ড ট্রাইবের সংখ্যা 50%, তাদের ষষ্ঠ শিডিউলে অন্তর্ভুক্তির সংরক্ষণ দেওয়া আছে সংবিধানে। আর লাদাখে আদিবাসীদের 97% শিডিউল্ড ট্রাইবের মানুষ। তাদের এই সংরক্ষণ পাওয়ার অধিকার সংবিধান স্বীকৃত, সেটাই তারা চায়। এই সংরক্ষণ পেলে তাদের প্রাকৃতিক সম্পদ ব্যবহারের উপর নিজস্ব নিয়ন্ত্রণ থাকবে। সোনামের সরাসরি বক্তব্য, লাদাখ বলতেই আমরা যে কুমারী বিস্তীর্ণ অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্যময় অঞ্চলকে মানুষ চক্ষে কল্পনা করে নিতে পারি, 370 ধারা বিলোপের পরবর্তীতে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণার পরিপ্রেক্ষিতে সেই অঞ্চল ক্রমশই বিকাশের কাণ্ডারি কর্পোরেট পুঁজির মুক্তাঞ্চল হয়ে উঠবার পথে এগিয়ে চলেছে। 370 ধারার বিধিনিষেধ না থাকায় বড় বড় বিনিয়োগকারী সংস্থা ওই রাজ্যে ইতিমধ্যেই জমি কিনতে শুরু করেছে এবং লাদাখি মানুষের উদ্বেগ ও আশঙ্কার তোয়াক্কা না করে সরাসরি কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র নিয়ে অপরিকল্পিতভাবে পরিবেশ সংক্রান্ত বিষয়গুলির কোনো রকম তোয়াক্কা না করে একাধিক প্রকল্পের ঘোষণা করেছে, যা লাদাখের সংবেদনশীল পরিবেশকে বিরাট এক ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। উত্তর ভারতের নদীগুলির প্রাণ শক্তি লাদাখের হিমবাহগুলি। এই প্রকৃতি সামান্য এদিক ওদিক হলেই সমূহ বিপদ। কিছুদিন আগে গত বর্ষায় সিকিমের মোরেন গ্লেশিয়ার লেক ফেটে কি কাণ্ড ঘটেছিল তা আমরা কেউই প্রায় ভুলিনি। উত্তরাখণ্ডের যোশীমঠে পর্যটন ব্যবসার নামে যথেচ্ছ নির্মাণ হয়েছে, যার ফলশ্রুতিতে যখন তখন ভেঙে পড়ছে, ভেসে যাচ্ছে পাহাড়, মানুষ, সম্পদ। ঠিক সেরকমই আশঙ্কা করছেন সোনাম লাদাখের জন্য। ষষ্ঠ তফসিলের আওতাভুক্ত হলে লাদাখের জমিজমা, প্রাকৃতিক সম্পদ সবই লাদাখের মানুষের গণতান্ত্রিক নিয়ন্ত্রণের আওতায় আসবে। এখানেই শেষ নয়। 2007 সালেই উত্তর লাদাখের নুব্রা সিওক উপত্যকার ভূপ্রস্তরে পাওয়া গিয়েছে সমৃদ্ধ ইউরেনিয়াম থোরিয়াম ডিপোজিটের হদিশ। ইলেকট্রনিক্স যন্ত্রপাতি নির্মাণের ক্ষেত্রে অত্যন্ত মূল্যবান যে প্ল্যাটিনাম গোষ্ঠীর ধাতু, যথাক্রমে প্ল্যাটিনাম, প্যালাডিয়াম, রোডিয়াম, রুথেনিয়াম, ইরিডিয়াম ও অসমিয়াম, সেই ধাতুগুলির আকরের সন্ধান মিলেছে লাদাখে। সবগুলোই দুষ্প্রাপ্য ও দামি। পয়সা কামাবার লোভে চকচক করছে হায়নার মতো কর্পোরেটের চোখ। লাদাখের ভূপ্রকৃতির উপর সত্যি করেই বড় থ্রেট এখন, অর্থাৎ বড় থ্রেট উত্তর ভারতের নদীগুলোর উপরেও। হিমালয় ও কারাকোরাম রেঞ্জের মধ্যে মাথা গুঁজে থাকা লাদাখ অঞ্চল, যাকে বলা হয় পৃথিবীর তৃতীয় মেরু।
যা ভূপ্রাকৃতিক কারণে অত্যন্ত সংবেদনশীল। এই অঞ্চলের মানুষের দাবি তাদের দিতে হবে 6ষ্ঠ শিডিউলের সংরক্ষণ, যাতে তাদের ভূমি, জল, জঙ্গল তাদের সম্মতি ছাড়া বেচুবাবুর সরকার 4টে পয়সার লোভী হায়নার কাছে নির্দ্বিধায় বেচে না দিতে পারে। সোনাম ওয়াংচুক বারে বারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গৃহমন্ত্রী অমিত শাহকে লাদাখবাসীর ন্যায়সঙ্গত দাবি ও বিজেপির নিজস্ব প্রতিশ্রুতির কথা লাগাতার স্মরণ করিয়েছেন সেই 2023 সাল থেকে। কিন্তু কেন্দ্রীয় সরকারের হেলদোলের কোনো চিহ্ন পাওয়া যায়নি। আর তাই সোনাম এবং তার সাথীদের এহেন আন্দোলনের পথে নামা। 26শে মার্চ সোনাম ওয়াংচুক ও অবসরপ্রাপ্ত সুবাদার সেরিং স্তানবা তাদের 21 দিনের অনশন সত্যাগ্রহ সমাপ্ত করেছেন। শুরুর দিনেই অবশ্য সোনাম ঘোষণা করেছিলেন জাতির জনক মহাত্মা গান্ধীর দীর্ঘতম অনশন পর্বকে মাথায় রেখে তিনি 21 দিন অবধি তার অনশন চালাবেন। 27শে মার্চ থেকে শুরু হয়েছে লাদাখি মহিলা ও সংগঠনগুলোর লাগাতার 10 দিনের উপবাস। তারপরে যুবকরা উপবাসের বসবেন, তারপরে বৌদ্ধ সন্ন্যাসীরা এবং বয়স্ক মানুষরা, তারপরে হয়তো ওয়াংচুক আবার, অর্থাৎ চলবে। সোনাম ইতিমধ্যেই জানিয়ে রেখেছেন প্রয়োজনে এই অনশনকে আমৃত্যু চালাতেও তিনি পিছপা হবেন না। পর্দার র্যাঞ্চোকে নিয়ে আমরা যতই হইচই করি না কেন, অথবা সামাজিক মাধ্যমে আত্মপ্রচারের উদ্দেশ্যে যতই আমরা লাদাখ ভ্রমণের দুর্ধর্ষ সব ছবি প্রচার করতে ব্যস্ত হয়ে পড়ি না কেন, সেই অঞ্চলের সাধারণ মানুষ, তাদের জীবন, জীবিকা, পরিবেশ এর কোনো কিছুই আমাদের কাছে বোধহয় বাস্তবে ততটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেনি এখনো। সোনামের বদলে আমরা বম্বের কোনো অভিনেতাকেই নকল সোনাম হিসাবে মনে রাখতে ভালোবাসি। যারা আমার এই ভিডিওটি আগ্রহ নিয়ে দেখলেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন সরকারি বদান্যতায় লাদাখের ভূপ্রকৃতি সহ সেখানকার মানুষকে কর্পোরেট পুঁজির লকলকে জীবের সামনে ঠেলে দেওয়ার কি সুবিশাল চক্রান্ত চলছে। যারা দেশ চালায় তারা এই পুঁজিপতিদের সামনে, তাদের চাহিদার সামনে বোবা কালা হলেও আমি আপনি তো আর বোবা কালা হতে পারি না। মানুষকে সচেতন করতে আজকের এই ভিডিওটি আপনি ব্যাপকতম শেয়ার করবেন এই প্রত্যাশা রাখছি। যত বেশি মানুষ এই বিষয়ে সচেতন হবেন ততই শক্ত হবে সোনাম ও তার সাথীদের লাদাখ বাঁচানোর আন্দোলন। লাদাখ বাঁচলে বাঁচবেন আপনিও, বাঁচবে পরিবেশ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সুবিধে আপনারই। আমার আগামীর ভিডিও আপলোড হলেই সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।